আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ইংলিশ স্পিকিং রবি ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ রবিউল হাসান। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব বিসিএস 41তম বিসিএস পিলি প্রস্তুতি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে। এবং আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এই পর্যন্ত বিসিএস বিজ্ঞান থেকে আসা সকল প্রশ্নের সমাধান একসাথে। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা দেখার পরে যারা বিশেষ করে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের বিজ্ঞান থেকে কোনো প্রশ্ন আর যে কোনো প্রশ্নে আসুক তারা আর এই প্রশ্ন উত্তর না দিয়ে থাকবে না, অবশ্যই তারা সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। কারণ বিসিএস এই পর্যন্ত 41তম বিসিএস এই পর্যন্ত যত প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন বিজ্ঞান থেকে যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্নই নিয়ে আজকে আমাদের এই টিউটোরিয়াল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কথা না বলে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আকাশের রং নীল কেন? এটা 15তম বিসিএস পিলিতে এসেছিল এবং 10ম বিসিএস লিখিততে এসেছিল। আকাশের রং নীল হওয়ার কারণ কি? এটার উত্তরটা হচ্ছে যে আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সে আলোর বিক্ষেপণ বেশি। এই জন্য কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বেগুনি, নীল ও আসমানি আলোর বিক্ষেপণ অধিক হয়। নীল আলোর বিচ্যুতি লাল ও বেগুনি আলোর বিচ্যুতির মাঝামাঝি বলে নীল আলোর প্রাচুর্য ঘটে, ফলে আকাশ নীল দেখায়। তাহলে আমাদের যদি প্রশ্নটা আসে আমরা কি দিব, যে আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সে আলোর বিক্ষেপণ বেশি। এই জন্য কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বেগুনি, নীল এবং আসমানি আলোর বিক্ষেপণ অধিক হয়। নীল আলোর বিচ্যুতি লাল ও বেগুনি আলোর বিচ্যুতির মাঝামাঝি বলে নীল আলোর প্রাচুর্য ঘটে, ফলে আকাশের রং নীল দেখায়। পরবর্তী যে কোশ্চেনটা, বিগ ব্যাং থিওরি বা প্রচন্ড নিনাদ থিওরি কি? এটা 10ম বিসিএস লিখিততে এসেছিল। এটা বিগ ব্যাংটা কি? বিগ ব্যাং এটা হলো মহাবিশ্ব সৃষ্টির সময়ে মহাবিস্ফোরণ, অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির সময় একটা মহাবিস্ফোরণ ঘটেছিল, এটাকে বিগ ব্যাং বলা হয়। যখন একই সাথে স্থান, সময় ও পদার্থ সৃষ্টি হয়েছে। জর্জ লেমেটেয়ার এই বিগ ব্যাং থিওরির প্রবক্তা। তাহলে বিগ ব্যাং থিওরি বা প্রচন্ড নিনাদ থিওরি কি, এটা যদি আমাদের পরীক্ষাতে আসে তাহলে আমরা খুব সহজেই দিতে পারবো। এটা হলো মহাবিশ্বের সৃষ্টির সময়ের মহাবিস্ফোরণ, যখন একই সাথে স্থান, সময় ও পদার্থ সৃষ্টি হয়েছে। জর্জ লিমিটিয়ার এই বিগ ব্যাং থিওরির প্রবক্তা। পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা, এটা হচ্ছে যে 10ম বিসিএস লিখিত এসেছিল নিউটন তারকা কি? নিউটন তারকা কি? নিউটন তারকা হচ্ছে যে অত্যন্ত ঘনীভূত নিউটন কণিকা দ্বারা সৃষ্ট ক্ষুদ্রাকৃতির তারকা হলো নিউটন তারকা। তাহলে নিউটন তারকা কি? অত্যন্ত ঘনীভূত নিউটন কণিকা দ্বারা সৃষ্ট ক্ষুদ্রাকৃতির তারকা হলো নিউটন তারকা। পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি বলতে কি বোঝায়? এটা 10ম বিসিএস লিখিততে এসেছিল। তো নবায়নযোগ্য শক্তি বলতে কি বোঝায়, তাহলে আমরা এখনই বুঝতে পারবো নবায়নযোগ্য শক্তিটা কি। যে শক্তি একবার শেষ হয়ে গেলেও চার্জের মাধ্যমে পুনরায় নবশক্তিতে পরিণত করা যায় তাকে নবায়নযোগ্য শক্তি বলে। অর্থাৎ এই শক্তিটা কখনো শেষ হয় না। যেমন সূর্যের আলো, বাতাসও কিন্তু এক নবায়নযোগ্য শক্তির উৎস বলা যেতে পারে। যেমন স্টোরেজ, ব্যাটারি ও পারমোটিভ, এগুলো কিন্তু শক্তি একবার শেষ হয়ে গেল চার্জের মাধ্যমে পুনরায় আবার নবশক্তিতে পরিণত করা যায়, এই জন্য এদেরকে নবায়নযোগ্য শক্তি বলে। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস কি? এটা 10ম বিসিএস লিখিততে এসেছিল। সামুদ্রিক জলোচ্ছ্বাস কি? সমুদ্র ঘূর্ণিঝড়ের সঙ্গে বাতাস সমুদ্রের উপর প্রবল বল প্রয়োগ করে প্রচন্ড ঢেউয়ের সৃষ্টি করে, যাকে সামুদ্রিক জলোচ্ছ্বাস বলে। সামুদ্রিক জলোচ্ছ্বাসটা কি? সমুদ্রে ঘূর্ণিঝড়ের সঙ্গে বাতাস সমুদ্রের উপর বল প্রয়োগ করে প্রচন্ড ঢেউয়ের সৃষ্টি করে, যাকে সামুদ্রিক জলোচ্ছ্বাস বলে। এইডস কি? এটা 10ম বিসিএস লিখিততে এসেছিল। এইডসটা কি? এইডসটা সম্পর্কে আমাদের আগেও ধারণা আছে, তারপর বলে দিচ্ছি। এইডস এর পূর্ণরূপ হলো অ্যাকুয়ার্ড
ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ একটি মারাত্মক সংক্রামক ব্যাধি যা 1981 সালে যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। তাহলে এইডস কি? এইডস এর পুনরূপ হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এটা একটা মারাত্মক সংক্রমণ ব্যাধি। সংক্রমণ ব্যাধি বলতে আমাদের বর্তমানে যে করোনা ভয়াবহতা আমরা ভুগতেছি, করোনার মতোই, অর্থাৎ একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়ায়, যা 1981 সালে যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। পরবর্তী যে কোশ্চেনটা সেটা এসেছিল আমাদের 10ম বিসিএস লিখিততে। চাঁদে বস্তুর ভর পৃথিবী হতে কম না বেশি? তাহলে পৃথিবী হতে চাঁদের একটা বস্তুর ওজনটা কম না বেশি? পৃথিবী হতে চাঁদের কম না বেশি আমরা এখন জেনে নিব। বস্তুর ভর সব জায়গায় একই রকম, বস্তুর ভরটা ওজনটা সব জায়গায় একই রকম, তবে চাঁদে বস্তুর ওজন পৃথিবীর 6/1 মানে পৃথিবীর যে ওজনটা হবে চাঁদে একটা ওজনের 6/1 হবে চাঁদে। পরবর্তী যে কোশ্চেনটা সেটা এসেছিল 10ম বিসিএস লিখিততে। ক্লোরোফিল কি? ক্লোরোফিল কি? ক্লোরোফিল হচ্ছে যে উদ্ভিদের ক্লোরোপ্লাস্টিডে অবস্থিত সবুজ বর্ণের রঞ্জক হলো ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল কি? উদ্ভিদের ক্লোরোপ্লাস্টিডে অবস্থিত সবুজ বর্ণের রঞ্জক হলো ক্লোরোফিল। ওজন কি? এটা 10ম বিসিএস লিখিততে এসেছিল। ওজনটা কি? ওজন হচ্ছে যে ওজন অক্সিজেনের একটি রূপভেদ, এর সংকেত হচ্ছে যে 03। ভূপৃষ্ঠ থেকে 65 মাইল উপরে বায়ুমণ্ডলের চতুর্থ স্তরকে ওজোন স্তর বলে। ভূপৃষ্ঠ থেকে 65 মাইল উপরে বায়ুমণ্ডলের চতুর্থ স্তরকে ওজোন স্তর বলে। ওকে, পরবর্তী যে কোশ্চেনটা এসেছিল পরবর্তী কোশ্চেনটা 10ম বিসিএস লিখিততে এসেছিল। আয়ন স্তর কি? আমরা ওজোন স্তর কি জেনেছি, এবার আমরা আয়ন স্তর কি জেনে নিব। আয়ন স্তর হচ্ছে যে মেসোমণ্ডলের উপরের স্তর আয়ন স্তর নামে পরিচিত। এর ব্যাপ্তি ভূপৃষ্ঠের 80 কিলোমিটার ঊর্ধ্বে হতে 644 কিলোমিটার পর্যন্ত। তাহলে আয়ন স্তরটা কি? মেসোমণ্ডলের উপরের স্তর হচ্ছে আয়ন স্তর নামে পরিচিত। এর ব্যাপ্তি হচ্ছে ভূপৃষ্ঠের 80 কিলোমিটার ঊর্ধ্ব হতে 644 কিলোমিটার পর্যন্ত। এখন বায়ুমণ্ডলের স্তরগুলোর নাম কি কি? বায়ুমণ্ডলের স্তরগুলোর নাম হচ্ছে যে ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডল এটা হচ্ছে যে এটি ভূপৃষ্ঠের নিকটবর্তী, এর ব্যাপ্তি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 12.87 কিলোমিটার। আর হচ্ছে স্ট্রাটোমণ্ডল। স্ট্রাটোমণ্ডলের ব্যাপ্তি হচ্ছে 12.68 কিলোমিটার হতে 50 কিলোমিটার। আরেকটা স্তর হচ্ছে ওজোন স্তর। ওজোন মণ্ডল। ওজোন মণ্ডল হচ্ছে স্ট্রাটোমণ্ডলের উপরের দিকে 16 কিলোমিটার পর্যন্ত এর ব্যাপ্তি। আর হচ্ছে মেসোমণ্ডল। মেসোমণ্ডল হচ্ছে ওজোন মণ্ডলের উপরের দিকে 15 কিলোমিটার পর্যন্ত এর ব্যাপ্তি। আর হচ্ছে আয়ন মণ্ডল। আয়ন মণ্ডল হচ্ছে মেসোমণ্ডলের উপরের দিকের অবস্থান, ভূপৃষ্ঠ হতে 640 কিলোমিটারের ব্যাপ্তি। এক্সোমণ্ডল। এক্সোমণ্ডল হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর হলো এই এক্সোমণ্ডল। বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর হলো এই এক্সোমণ্ডল। পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে 10ম বিসিএস লিখিত এসেছিল, সেটা হচ্ছে সৌরশক্তি কি? সৌরশক্তি কি? সৌরশক্তি হচ্ছে সূর্য থেকে প্রাপ্ত শক্তি সৌরশক্তি। সূর্য হতে ফিউশন প্রক্রিয়ায় এই শক্তি উৎপন্ন হয়। তাহলে সৌরশক্তি কি? সূর্য থেকে প্রাপ্ত শক্তি সৌরশক্তি, সূর্য হতে ফিউশন প্রক্রিয়ায় এই শক্তি উৎপন্ন হয়। পরের যে কোশ্চেনটা সেটা 10ম বিসিএস লিখিততে এসেছিল। এসিড বৃষ্টি কি? এসিড বৃষ্টি কি? এসিড বৃষ্টি হচ্ছে যে শিল্প কারখানা অঞ্চলে বৃষ্টির পানির সাথে যে অ্যাসিডিক পলি মাটিতে পতিত হয় তাই এসিড বৃষ্টি। অর্থাৎ শিল্প কারখানা এলাকা অঞ্চলে বৃষ্টির পানির সাথে যে অ্যাসিডিক পলি মাটিতে পতিত হয় তাই এসিড বৃষ্টি। পরের যে কোশ্চেনটা সেটা 10ম বিসিএস লিখিততে এসেছিল। অতিরিক্ত সাবান ব্যবহারে পুকুরের পানিতে কি ক্ষতি হয়? অতিরিক্ত সাবান ব্যবহারে
পুকুরের পানিতে কি ক্ষতি হয় সেটা হচ্ছে যেহেতু সাবানে থাকে সোডিয়াম স্টিয়ারেট, যা পুকুরের ইকোসিস্টেম নষ্ট করে, খাদ্যচক্র ক্ষতিগ্রস্ত করে। তাইলে আমাদের সাবানে যেহেতু সোডিয়াম স্টিয়ারেট থাকে, যা পুকুরের ইকোসিস্টেমটা নষ্ট করে দেয় এবং খাদ্যচক্র ক্ষতিগ্রস্ত করে, এই জন্য অতিরিক্ত সাবান পুকুরে এই ক্ষতিটা করে থাকে। এই জন্য আমার সাবান ব্যবহারে একটু সতর্ক হওয়া উচিত। পরের কোশ্চেনটা দশম বিসিএস লিখিততে এসেছিল, সেটা হচ্ছে সুষম খাদ্য কাকে বলে। সুষম খাদ্য হচ্ছে যে খাদ্যের উপাদান সমূহের নির্দিষ্ট অনুপাতের সংমিশ্রণে যে খাদ্য প্রস্তুত করা হয় তাকে সুষম খাদ্য বলে। তাহলে সুষম খাদ্য কাকে বলে? খাদ্যের উপাদান সমূহের নির্দিষ্ট অনুপাতের সংমিশ্রণে যে খাদ্য প্রস্তুত করা হয় তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। পরের কোশ্চেনটা তাও দশম বিসিএস লিখিততে এসেছিল, কোলেস্টেরল কি? কোলেস্টেরলটা কি? কোলেস্টেরল হচ্ছে যে কোলেস্টেরল অ্যালকোহল জাতীয় এক ধরনের স্টেরয়েড। শরীরের চর্বি হতেই কোলেস্টেরলের উৎপত্তি। তাহলে কোলেস্টেরলটা কি? কোলেস্টেরল অ্যালকোহল জাতীয় এক ধরনের স্টেরয়েড, শরীরের চর্বি হতে কোলেস্টেরলের উৎপত্তি। পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে কৃত্রিম বস্তু দ্বারা তৈরি ব্যাগ পরিবেশে কি দূষণ ঘটায়? এটা দশম বিসিএস লিখিততে এসেছিল। কৃত্রিম বস্তু দ্বারা তৈরি ব্যাগ পরিবেশে কি দূষণ ঘটায়? কৃত্রিম বস্তু বা পলিথিন জাতীয় যৌগের তৈরি ব্যাগ পানিতে বা মাটিতে পচে না, ফলে পানি নিষ্কাশন ও চাষাবাদে ব্যাঘাত ঘটে। কারণ এগুলো ওই পলিথিন জাতীয় যে দ্রব্যগুলো, এগুলো কিন্তু পচতে অনেক বছর সময় লাগে, প্রায় একটা পলিথিন পচতে প্রায় 300 বছর সময় লাগে। তাহলে এই সময়ের ভিতরে পানি ও মাটিতে যেহেতু পচে না, তাহলে পানি নিষ্কাশন ও চাষাবাদে ব্যাঘাত ঘটে। পরের যে কোশ্চেনটা সেটা এসেছিল দশম বিসিএস লিখিততে, কেমোথেরাপি কি? কেমোথেরাপিটা কি? কেমোথেরাপি সাধারণত আসলে ক্যান্সার রোগীদের দেওয়া হয়। তাহলে কেমোথেরাপি হচ্ছে যে রাসায়নিক পদার্থের প্রয়োগের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিকে কেমোথেরাপি বলে। এর জনক হলেন পল এহলির্ক। তাহলে কেমোথেরাপি কি? রাসায়নিক পদার্থের প্রয়োগের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিকে কেমোথেরাপি বলে। এর জনক হলো পল এহলির্ক। পরের যে কোশ্চেনটা সেটাও দশম বিসিএস লিখিততে এসেছিল, ফ্যাক্স কি? ফ্যাক্স অবশ্যই এখন আমরা ব্যবহার করি না, যেহেতু এখন আমাদের ইন্টারনেটের যুগ, তথ্যপ্রযুক্তির যুগ, আমরা এখন ইমেইল ব্যবহার করি ফ্যাক্সের পরিবর্তে। যাক, তারপরে ফ্যাক্সটা কি সেটা আমরা জানা উচিত। ফ্যাক্স হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র যার দ্বারা লিখিত বক্তব্য এক স্থান হতে অন্য স্থানে পৌঁছানো হয়। কিন্তু এখন কিন্তু ইমেইলের মাধ্যমে লিখিত বক্তব্য আমরা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে পৌঁছে দিতে পারতেছি। আর ফ্যাক্সের ব্যবহারটা ছিল যে ইমেইল কিন্তু আমরা পাঠিয়ে দিলে হচ্ছে, আবার যে আমার যে গ্রাহক যিনি ইমেইলটা গ্রহণ করবে, ইনি যদি আমি যখন পাঠাচ্ছি তখন উপস্থিত নাও থাকে, অনলাইনে নাও থাকে, তাও সমস্যা নেই, যখন সে অনলাইনে আসবে ইমেইলটা পেয়ে যাবে। কিন্তু ফ্যাক্সের ব্যাপারটা একটু জটিল ছিল, মানে দুজনই, গ্রাহক এবং প্রেরক দুজনেই কিন্তু এখন উপস্থিত থাকার দরকার ছিল। মানে একজন যদি অনুপস্থিত থাকে, মানে গ্রাহক যদি অনুপস্থিত থাকে, তাহলে প্রেরকের ফ্যাক্স কিন্তু সেখানে গিয়ে পৌঁছবে না। ফ্যাক্সটা একটু জটিল ছিল এই জন্য। কিন্তু এখন আমাদের ইমেইলের যুগ, ফ্যাক্স আর এখন আমাদের ব্যবহার হয় না। তো ফ্যাক্স হচ্ছে একটা ইলেকট্রনিক যন্ত্র যার দ্বারা লিখিত বক্তব্য এক স্থান হতে অন্য স্থানে পৌঁছানো যায়। পরের যে কোশ্চেনটা সেটাও দশম বিসিএস লিখিততে এসেছিল, সিসমোস্কেপ কি? সিসমোস্কেপটা কি? সিসমোস্কেপ হচ্ছে ভূমিকম্পের উৎস, ভূমিকম্পের তীব্রতা, ভূমিকম্পের শক্তি মাত্রা নির্ণয়ের যন্ত্রকে সিসমোস্কেপ বলে। তাহলে সিসমোস্কেপ কি? ভূমিকম্পের উৎস, ভূমিকম্পের তীব্রতা ও ভূমিকম্পের শক্তি মাত্রা নির্ণয়ের যন্ত্রকে সিসমোস্কেপ বলে। গ্রহ জ্বলজ্বল এবং নক্ষত্র মিটমিট করে জ্বলে কেন? এটা দশম বিসিএস লিখিততে এসেছিল। গ্রহ জ্বলজ্বল করে কেন জ্বলে, নক্ষত্র মিটমিট করে কেন জ্বলে? তার কারণ হচ্ছে যে গ্রহের নিজের কোনো আলো নেই, নক্ষত্রের আলো গ্রহের উপর প্রতিফলিত হয় বলে গ্রহকে জ্বলজ্বল করতে দেখায়। অপরদিকে নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে, অনেক দূর থেকে দেখা যায় বলে নক্ষত্রের আলোকে মিটমিট করতে দেখায়। তাহলে গ্রহের কিন্তু নিজস্ব আলো নেই, কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো আছে। গ্রহের নিজস্ব আলো নেই, তাও জ্বলজ্বল
করে জ্বলে, তার কারণ হচ্ছে নক্ষত্রের আলো গ্রহের উপর প্রতিফলিত হয় বলে গ্রহকে জ্বলজ্বল করতে দেখায়। অপরদিকে নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে, অনেক দূর থেকে দেখা যায় বলে নক্ষত্রের আলোকে মিটমিট করতে দেখায়। পরবর্তী যে কোশ্চেনটা সেটা দশম বিশেষ লিখিততে এসেছিল, সেটা হচ্ছে চোখের হ্রস্বদৃষ্টি ও দীর্ঘদৃষ্টি কি? তাহলে যে উত্তর হচ্ছে যে চোখ দিয়ে দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় তাকে হ্রস্বদৃষ্টি বলে। অপরদিকে যে চোখ দিয়ে কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় তাকে দীর্ঘদৃষ্টি বলে। তাহলে হ্রস্বদৃষ্টি এবং দীর্ঘদৃষ্টিটা কি? যে চোখ দিয়ে দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না কিন্তু কাছের জিনিস দেখতে পায় সেটা হচ্ছে হ্রস্বদৃষ্টি। আর অপরদিকে যে চোখ দিয়ে কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না কিন্তু দূরের জিনিস দেখতে পায় তাকে দীর্ঘদৃষ্টি বলে। ইলেকট্রন মাইক্রোস্কোপ কি? এটা দশম বিশেষ লিখিততে এসেছিল। ইলেকট্রন মাইক্রোস্কোপ হচ্ছে যে ইলেকট্রন মাইক্রোস্কোপ একটি আলোক যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র জীবাণু, ভাইরাস, টিস্যু ও ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করা হয়। তো ইলেকট্রন মাইক্রোস্কোপ হচ্ছে যে একটি আলোক যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র জীবাণু, ভাইরাস, টিস্যু ও ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করা হয়। পরবর্তী যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে যে শূন্যস্থানে আলোর বেগ কত কিলোমিটার? কত? এটা দশম বিশেষ লিখিত এসেছিল। তাও শূন্যস্থানে আলোর বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 3 ইন্টু 108 মিটার, অর্থাৎ এটা গুণ করলে হবে যে আমাদের একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 30 কোটি মিটার। অর্থাৎ শূন্যস্থানে আলোর বেগ হচ্ছে প্রায় 30 কোটি মিটার। সূর্য হতে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এটা দশম বিশেষ লিখিতে এসেছিল। সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 500 সেকেন্ড বা 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ডে সূর্য থেকে পৃথিবীতে আলো এসে যায়। পরবর্তী যে কোশ্চেনটা এসেছিল সেটা দশম বিশেষ লিখিততে এসেছিল। কসমিক রে কি বা মহাজাগতিক রশ্মি কি? কসমিক রে মহাশূন্য থেকে পৃথিবীর চারদিকে নানা ধরনের আলো ও কণা আলোর বেগের কাছাকাছি বেগে আঘাত হানে, এদেরকে কসমিক রে বলে। তাহলে কসমিক রেটা কি? মহাশূন্য থেকে পৃথিবীর চারদিকে নানা ধরনের আলো বা আলোর আলো বা ও আলো কণার আলো ও কণা আলোর বেগের কাছাকাছি আঘাত হানে, এদেরকে কসমিক রে বলে। পরবর্তী যে কোশ্চেনটা সেটা 11তম বিশেষ লিখিত এসেছিল। বুস্থির উপগ্রহ কি? বুস্থির উপগ্রহটা হচ্ছে যে মনুষ্য নির্মিত যে কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ স্থাপন করা হয় তাকে বুস্থির উপগ্রহ বলে। তাহলে বুস্থির উপগ্রহটা কি? মনুষ্য নির্মিত যে কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ স্থাপন করা হয়, ভূপৃষ্ঠে স্থাপন করা হয় তাকে বুস্থির উপগ্রহ বলে। পরবর্তী যে কোশ্চেনটা সেটা এসেছিল 11তম বিশেষ লিখিততে। কংক্রিটের ভিতর কেন লোহার রড দেওয়া হয়? মানে কংক্রিটের ভিতরে লোহার রডটা কেন দেওয়া হয়? কংক্রিটকে শক্ত, জমাটবদ্ধ ও মজবুত করার জন্য রড দেওয়া হয়। তাহলে কেন দেওয়া হয়? কংক্রিটকে শক্ত, জমাটবদ্ধ ও মজবুত করার জন্য লোহার রড দেওয়া হয়। একটি কম্পিউটার কিভাবে স্মৃতি ধারণ করা হয়? কিভাবে স্মৃতি ধারণ করা হয়? 11তম বিশেষ লিখিততে এসেছিল। কম্পিউটারের স্মৃতি ধারণ করে মেমোরির মাধ্যমে। আমরা আমাদের কিন্তু মোবাইলে মেমোরি ব্যবহার করে আমরা বিভিন্ন স্মৃতি ধারণ করে থাকি, ভিডিও, অডিও, ছবি, বিভিন্ন ফাইলস আমরা মোবাইলে ধারণ করে থাকি। ঠিক তেমনই কম্পিউটার মেমোরির মাধ্যমে স্মৃতি ধারণ করে থাকে। পরবর্তী যে কোশ্চেনটা 11তম বিশেষ লিখিততে এসেছিল। বন উজাড়ের ফলে কি ক্ষতি হয়? বন উজাড়ের ফলে কি ক্ষতি, মানে বন কেটে ফেলার ফলে, বন ধ্বংস করে মানে ভূমি বা জমি তৈরি করা বা বাড়িঘর তৈরি করার ফলে কি ক্ষতি হচ্ছে? সেটা হচ্ছে যে ভূমিক্ষয়, বায়ুমণ্ডল উত্তপ্ত ও কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। যেহেতু বন উজাড় করে ফেলতেছে তাহলে আমাদের বায়ুমণ্ডল উত্তপ্তের কারণ হচ্ছে যে এখানে কিন্তু গাছ কেটে ফেলার কারণে গাছ কিন্তু কার্বন ডাই অক্সাইড গুলো শোষণ করতে পারছে না, তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং গাছ থাকলে কিন্তু অক্সিজেন সরবরাহ করতো সেটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং ভূমিক্ষয়ও হয়ে যাচ্ছে।
পরের কোশ্চেনটা 11তম বিশেষ লিখিত এসেছিল লেজার কি। লেজারটা হচ্ছে যে লেজারের পূর্ণরূপ হলো লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেশন ইমিশন অফ রেডিয়েশন। তাহলে লেজারের পূর্ণরূপ এল দিয়ে লাইট, এ দিয়ে অ্যাম্প্লিফিকেশন, তারপর হচ্ছে যে বাই, এস দিয়ে স্টিমুলেশন, ই দিয়ে ইমিশন অফ, আর আর দিয়ে হচ্ছে রেডিয়েশন। এটি হলো একক রঙের ও তীব্র শক্তি সম্পন্ন একগুচ্ছ আলো। তাহলে লেজারটা হচ্ছে যে একক রঙের এবং তীব্র শক্তি সম্পন্ন একগুচ্ছ আলো। পরবর্তী যে কোশ্চেনটা সেটা 11তম বিশেষ লিখিত এসেছিল ডিজিটাল টেলিফোনের সুবিধা কি। ডিজিটাল টেলিফোনের সুবিধা হচ্ছে যে এতে শব্দ স্পষ্ট হয় এবং বিকৃত ঘটে না এবং কম্পিউটার ব্যবস্থার সাথে সহজেই সংযোগ করা যায়। ডিজিটাল টেলিফোনটা কম্পিউটারের সাথে সহজে সংযোগ করা যায় এবং এতে শব্দ স্পষ্ট এবং বিকৃতি ঘটে না। পরের কোশ্চেনটা 11তম বিশেষ লিখিততে এসেছিল হলোগ্রাম কি। হলোগ্রাম কি? হলোগ্রামটা হলো হলোগ্রাফি হলো লেন্সের ব্যবহার ব্যতিরেকে আলোকচিত্র তৈরির একটি পদ্ধতি। তাহলে হলোগ্রাম কি জানতে হলে আমাদের হলোগ্রাফি সম্পর্কে জানতে হবে। হলোগ্রাফিটা হলো লেন্সের ব্যবহার ব্যতিরেকে আলোকচিত্র তৈরির একটি পদ্ধতি। এই পদ্ধতিতে গৃহীত আলোক প্রতিবিম্বকে বলা হয় হলোগ্রাম। তাহলে এই পদ্ধতিতে গৃহীত আলোক প্রতিবিম্বকে বলা হয় হলোগ্রাম। পরের প্রশ্নটা 11তম বিশেষ লিখিততে এসেছিল একটি গাড়ির কার্বুরেটরের কাজ কি। একটা গাড়ির যে কার্বুরেটর তার কি কাজ করে। তাহলে কার্বুরেটরের কাজ হচ্ছে জ্বালানির সাথে বায়ু মিশ্রিত করা। যা গাড়িতে আমরা যে জ্বালানি ব্যবহার করি তার সাথে বায়ু মিশ্রিত করা হয়, এটা হচ্ছে কার্বুরেটরের কাজ। বলপেন কিভাবে কাজ করে, এটা 11তম বিশেষ লিখিততে এসেছিল। বলপেন অভিকর্ষ বলের দ্বারা কাজ করে। বলপেনে যে অভিকর্ষ বল আছে অভিকর্ষ বলের দ্বারা বলপেন কাজ করে। ফটোকপি যন্ত্রের ড্রাম কি কাজ করে, এটা 11তম বিশেষ লিখিততে এসেছিল। ফটোকপি যন্ত্রের ড্রামের কাজ হচ্ছে যে কাগজে কালি লাগানোর কাজ করে। যে কাগজটায় কালি থাকে, কালি মানে কালি, যে কালিগুলোতে লেখা হয় কালি লাগানোর কাজ করে হচ্ছে যে ড্রাম। পরের যে কোশ্চেনটা এসেছিল সেটা 11তম বিশেষ লিখিততে এসেছিল রেফ্রিজারেটরে ব্যবহৃত গ্যাস পরিবেশের কি ক্ষতি করে। রেফ্রিজারেটরে ব্যবহৃত গ্যাস পরিবেশে কি ক্ষতি করে, সেটা হচ্ছে যে রেফ্রিজারেটরে ব্যবহৃত গ্যাসে ব্যবহৃত হয় সিএফসি গ্যাস, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে এবং ত্বকের ক্যান্সার সৃষ্টি করে। রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় সিএফসি গ্যাস, যা বৈশ্বিক উষ্ণতা মানে পুরো বিশ্ব মানে গরমটা বৃদ্ধি করে এবং ত্বকের ক্যান্সার সৃষ্টি করে। সুতরাং রেফ্রিজারেটর ব্যবহারে কিন্তু খুব সাবধান। টর্চের ব্যাটারি ও গাড়ির ব্যাটারির মধ্যে পার্থক্য কি। এটা 11তম বিশেষ লিখিততে এসেছিল। টর্চের ব্যাটারি রিচার্জ করা যায় না, অন্যদিকে গাড়ির ব্যাটারি রিচার্জ করা যায়। টর্চের ব্যাটারি রিচার্জ করা যায় না, গাড়ির ব্যাটারি রিচার্জ করা যায়। এটা হচ্ছে টর্চের ব্যাটারি এবং গাড়ির ব্যাটারির মধ্যে পার্থক্য। পলিমার কাকে বলে, এটা 11তম বিশেষ লিখিততে এসেছিল। পলিমার, তাহলে পলিমারটা হচ্ছে যে একই যৌগের একাধিক সরল অণু চাপ, তাপ ও প্রভাবকের উপস্থিতিতে একই সংযুক্তি বিশিষ্ট উৎপন্ন বৃহৎ অণুকে পলিমার বলে। তাহলে পলিমার কাকে বলে, একই যৌগের একাধিক সরল অণু চাপ, তাপ ও প্রভাবকের উপস্থিতিতে একই সংযুক্তি বিশিষ্ট উৎপন্ন বৃহৎ অণুকে পলিমার বলে। পরের কোশ্চেনটা 11তম বিশেষ লিখিততে এসেছিল দ্রুত যানবাহী রাস্তার বাঁকে ঢাল দেওয়ার দরকার কেন। তো দ্রুত যানবাহী অর্থাৎ যে রাস্তা দিয়ে দ্রুত যানবাহী গাড়ি চলে যেখানে বাঁকের ভিতরে ঢাল দেওয়া হয় তার কারণ কি। তার কারণ হচ্ছে যে রাস্তার বাঁকে গাড়ি চালানোর জন্য যে কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয় তার জন্য গাড়িটিকে কাত করানো দরকার হয়, সেই জন্য রাস্তার বাঁক কিছুটা ঢালু করে তৈরি করা হয়।
বিদ্যুৎ শক্তি দূরে পাঠাতে হলে কেন বেশি ভোল্টেজ ব্যবহার করা হয়? এটা একদম বিশেষ লিখিততে এসেছিল। মানে বিদ্যুৎ শক্তি দূরে পাঠাতে হলে কেন বেশি ভোল্টেজ ব্যবহার করতে হয়? বিদ্যুতের রোধ এবং অপচয় ঠেকাতে বেশি ভোল্টেজ ব্যবহার হয়। বিদ্যুতের রোধ এবং অপচয় ঠেকাতে বেশি ভোল্টেজ ব্যবহার হয়। পরের কোশ্চেনটা হচ্ছে যে জিআই শীট সাধারণ লোহার চেয়ে বেশি টেকসই কেন? এটা 11তম বিশেষ লিখিততে এসেছিল। জিআই শীট সাধারণ লোহার চেয়ে বেশি টেকসই কেন? জিআই শীটে দস্তার প্রলোভ থাকে, এটা বেশি চেয়ে লোহার সাধারণ লোহার চেয়ে বেশি টেকসইয়ের কারণ হচ্ছে যে জিআই শীটে দস্তার প্রলোভ থাকে। পরের কোশ্চেন হচ্ছে বহুমূত্র রোগ কেন হয়? এটা একদম বিশেষ লিখিততে এসেছিল। বহুমূত্র রোগ হচ্ছে ইনসুলিনের নিঃসরণ না হলে বহুমূত্র রোগ হয়। পরের কোশ্চেনটা এটা একদম বিশেষ লিখিত এসেছিল। চোখের ছানি অপারেশনে কি করা হয়? ছানি অপারেশনে কি করা হয়? চোখের ছানি অপারেশনে রোগাক্রান্ত লেন্সকে কন্ট্যাক্ট লেন্স দ্বারা প্রতিস্থাপন করা হয়। রোগাক্রান্ত যে লেন্সটা থাকে এই লেন্সটাকে কন্ট্যাক্ট লেন্স দ্বারা প্রতিস্থাপন করা হয়। পরের কোশ্চেনটা 11তম বিশেষ লিখিততে এসেছিল। শিশুদেরকে কয়টি টিকা দেওয়া দরকার? শিশুদেরকে জন্মের 1 বছরের মধ্যে 6টি টিকা দেওয়া দরকার। শিশুদের জন্মের 1 বছরের মধ্যে 6টি টিকা দেওয়া দরকার। পরের প্রশ্নটা বাতজ্বরের লক্ষণ কি? এটা 11তম বিশেষ লিখিততে এসেছিল। বাতজ্বরের লক্ষণ হচ্ছে অস্থি সন্ধিতে ব্যথা, জ্বর এবং হৃৎপিণ্ডে প্রদাহ। তাহলে বাতজ্বরের লক্ষণটা কি? অস্থি সন্ধিতে ব্যথা, জ্বর এবং হৃৎপিণ্ডে প্রদাহ। তারপর হচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? এটা 13তম বিশেষ লিখিততে এসেছিল। বাংলাদেশের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? হচ্ছে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে ভৌগোলিক রেখা বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তির ভৌগোলিক রেখা অতিক্রম করেছে। পরের কোশ্চেনটা 13তম বিসিএস লিখে দিতে এসেছিল। প্লাইউড কি? প্লাইউড এটা কি? প্লাইউড হচ্ছে যে 3 বা ততোধিক কাঠ দিয়ে তৈরি আধুনিক ও কৌশল নির্ভর এক ধরনের বিশেষ কাঠ। আধুনিক ও কৌশল নির্ভর এক ধরনের বিশেষ কাঠ। মানুষের বৈজ্ঞানিক নাম কি? এটা 13তম বিশেষ লিখিততে এসেছিল। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে যে হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। ডিজিটাল ও অ্যানালগ এই শব্দ দুইটি দিয়ে ইলেকট্রনিক সরঞ্জামাদির ক্ষেত্রে কি বোঝানো হয়? একটা ডিজিটাল এবং অ্যানালগ, অনেক ইলেকট্রনিক সরঞ্জামকে বলা হয় এটা ডিজিটাল, এটা অ্যানালগ। এটা দিয়ে কি বোঝানো হয়? আউটপুট প্রদত্ত সিগন্যালকে বোঝায়। মানে আউটপুট প্রদত্ত যে সিগন্যাল সেটা দিয়ে বোঝানো হয় কোনটা ডিজিটাল আর কোনটা অ্যানালগ। তারপর হচ্ছে যে মাছ কোন অঙ্গের সাহায্যে অক্সিজেন নেয়? যথারতম বিশেষ লিখিত এসেছিল। মাছ ফুলকা বা কানলুয়া দ্বারা অক্সিজেন নেয়। কি দ্বারা অক্সিজেন নেয়? মাছ ফুলকা দ্বারা অক্সিজেন নেয়। পরের কোশ্চেনটা 13তম বিশেষ লিখিত এসেছিল। মাইক্রোওয়েভ কি? মাইক্রোওয়েভটা কি? মাইক্রোওয়েভ হচ্ছে যে খুব উচ্চ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে মাইক্রোওয়েভ বলে। খুবই উচ্চ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে মাইক্রোওয়েভ বলে। কি বেশি পরিমাণে থাকলে মাটির রং লালচে হয়? মানে মাটিতে কোন উপাদানটা বেশি পরিমাণে থাকলে লালচে হয়? এটা 13তম বিসিএস এ এসেছিল, তাও লিখিততেই। এটা হচ্ছে যে লৌহ, মাটিতে বেশি পরিমাণ লৌহ থাকলে মাটির রং লালচে হয়। সাবান ও ডিটারজেন্টের মধ্যে পার্থক্য কি? এটা 13তম বিশেষ লিখিততে এসেছিল। সাবান ও ডিটারজেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে সাবান খড় পানিতে ফেনা তৈরি করতে পারে না, ডিটারজেন্ট তা করতে পারে। সাবান কিন্তু খড় পানিতে ফেনা তৈরি করতে পারে না, কিন্তু একটা ডিটারজেন্ট তা করতে পারে। পরের কোশ্চেন হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য কি? এটা 13তম বিশেষ লিখিততে এসেছিল। কম্পিউটারের সফটওয়্যার হচ্ছে যে
সফটওয়্যারকে হাত দিয়ে স্পর্শ করা যায় না, মানে এটা দেখা যায় না, এটা হচ্ছে একটা প্রোগ্রাম যেটাকে আমরা বলি, কিন্তু হার্ডওয়্যারকে হাত দিয়ে স্পর্শ করা যায়। আমরা যদি কিবোর্ড বলি, মাউস বলি, তারপর হচ্ছে যে সিপিইউ বলি, মনিটর বলি, এগুলো হচ্ছে যে হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো, এগুলো কিন্তু হাত দিয়ে স্পর্শ করা যায় না। তো বায়োগ্যাস কি? 13তম বিসিএস লিখিত ছিল বায়োগ্যাস হচ্ছে যে প্রাণীর মলমূত্র ও উদ্ভিদের আবর্জনা দিয়ে ফার্মেন্টেশন ক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় সেটা হচ্ছে বায়োগ্যাস। তারপর হচ্ছে যে অপটিক্যাল ফাইবার কি? এটা 13তম বিসিএস লিখিত ছিল। অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু ও নমনীয় স্বচ্ছ কাচতন্তু, খুব সরু ও নমনীয় স্বচ্ছ কাচতন্তু। তারপরে প্রশ্নটা 13তম বিসিএস লিখিত এসেছিল পিতল কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত? পিতল কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত? পিতল হচ্ছে যে তামা ও দস্তা দিয়ে গঠিত। জিন ব্যাংক কি? এটা 13তম বিসিএস লিখিত এসেছিল। জিন ব্যাংকটা হচ্ছে যে বিভিন্ন প্রজাতির জিন সংরক্ষণের জন্য সংগ্রহ করে রাখা হয়, একে জিন ব্যাংক বলে। বিভিন্ন প্রজাতির জিন সংরক্ষণের জন্য সংগ্রহ করে রাখা হয়, একে জিন ব্যাংক বলে। আধুনিক ইলেকট্রনিক যন্ত্রাংশে যে আধা পরিবাহী বস্তুটি ব্যবহৃত হয় তাকে কি বলে? আধুনিক ইলেকট্রনিক যন্ত্রাংশে যে আধা পরিবাহী বস্তুটি ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? এটা 13তম বিসিএস লিখিত এসেছিল। এটা সিলিকন বলে, এটাকে সিলিকন বলা হয়। লেবুর রসে কোন অ্যাসিড বিদ্যমান? এটা 13তম বিসিএস লিখিত এসেছিল। লেবুর রসে সাইট্রিক অ্যাসিড বিদ্যমান। লেবুর রসে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। সিরকায় কোন অ্যাসিড বিদ্যমান? সিরকায় কোন অ্যাসিড বিদ্যমান? সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। সিরকায় অ্যাসিটিক অ্যাসিড বিদ্যমান। এটাও 13তম বিসিএস লিখিত এসেছিল। সিরকায় অ্যাসিটিক অ্যাসিড, লেবুর রসে সাইট্রিক অ্যাসিড বিদ্যমান। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের মধ্যে পার্থক্য কি? এটা 15তম বিসিএস লিখিত এসেছিল। চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চন্দ্রের মাঝখানে পৃথিবী থাকে। যখন চন্দ্রগ্রহণ হবে তখন সূর্য এবং চন্দ্রের মাঝখানে পৃথিবী থাকে। আর সূর্যগ্রহণের সময় সূর্য এবং পৃথিবীর মাঝখানে চন্দ্র থাকে। সূর্য এবং পৃথিবীর মাঝখানে চন্দ্র থাকবে সূর্যগ্রহণের সময়, আর চন্দ্রগ্রহণের সময় সূর্য এবং চন্দ্রের মাঝখানে পৃথিবী থাকে। এটা হচ্ছে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের পার্থক্য। হচ্ছে আলেয়া কি? এটা 15তম বিসিএস লিখিত এসেছিল। আলেয়া হচ্ছে যে অন্ধকার রাতে ডোবা নালায় পচা জলাভূমিতে আলো জ্বলতে দেখা যায়, এই আলো হচ্ছে যে আলো। অন্ধকার রাতে ডোবা নালা বা পচা জলাভূমিতে আলো জ্বলতে দেখা যায়, এটা হচ্ছে যে আলো। পরের কোশ্চেনটা 15তম বিসিএস লিখিত হচ্ছে এসআইবি কি? আমরা অবশ্যই এসআইবির সাথে সকলেই পরিচিত। এসআইবি হচ্ছে যে এসআইবির পূর্ণরূপ হচ্ছে যে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটি এইডস ভাইরাস সৃষ্টিকারী ভাইরাস। এসআইবি হচ্ছে এইডস সৃষ্টিকারী ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। পরের কোশ্চেনটা 15তম বিসিএস লিখিত এসেছিল যে হিমশৈল বা বরফ পানিতে ভাসে কেন? হিমশৈল বা বরফ কেন পানিতে ভাসে? কারণ হচ্ছে যে পানির তুলনায় বরফের ঘনত্ব কম, তাই পানির তুলনায় বরফের ঘনত্ব কম, তাই এটা পানিতে ভাসে। পরের কোশ্চেনটা হচ্ছে যে 15তম বিসিএস লিখিত এসেছিল শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? শীতকালে কেন কাপড় তাড়াতাড়ি শুকায়? তার কারণ হচ্ছে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাই শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায়। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। খাবারের লবণের সাথে বর্তমানে কি মিশানো হয়? এটা 15তম বিসিএস লিখিত এসেছিল। খাবার লবণের সাথে বর্তমানে আয়োডিন মিশানো হয়। ইলেকট্রনিক চক্ষু কাকে বলে? ইলেকট্রনিক চক্ষু, এটা 15তম বিসিএস লিখিত এসেছিল। ইলেকট্রনিক চক্ষু হচ্ছে যে রাডার, রাডারকে ইলেকট্রনিক চক্ষু বলা হয়। পরের কোশ্চেনটা ইলেকট্রনিক্স মস্তিষ্ক কাকে বলে? এটা 15তম বিসিএস লিখিত এসেছিল। একটা হচ্ছে ইলেকট্রনিক চক্ষু, সেটা আমরা জানি যে রাডার। ইলেকট্রনিক মস্তিষ্ক কাকে বলে? সেটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার ইলেকট্রনিক্স মস্তিষ্ক কাকে বলে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে? এটাও 15তম বিসিএস লিখিত এসেছিল। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে জীবের উদ্ভাবন প্রযুক্তি। জীবের উদ্ভাবন প্রযুক্তিকে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বলে।
পেনিসিলিন কে আবিষ্কার করেন? এটা 15তম BC লিখিতে এসেছিল। পেনিসিলিন আবিষ্কার করেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং 1929 সালে। এটি একটি অ্যান্টিবায়োটিক। যেটা কি অ্যান্টিবায়োটিক। স্যার আলেকজান্ডার ফ্লেমিং 1929 সালে এটা আবিষ্কার করেন। পরের কোশ্চেনটা হচ্ছে যে ইনসুলিন কি? এটা আমাদের ইতিমধ্যে এক কোশ্চেনটা এসেছিল, এটা 15তম বিশেষ লিখিতে এসেছিল, তখন তো 13তম এসেছিল। ইনসুলিন কি? ইনসুলিনটা হচ্ছে যে আগ্নেয়াশয় থেকে নিঃসৃত হরমোন, আগ্নেয়াশয় থেকে নিঃসৃত হরমোন। সিএফসি কি? 15তম বিশেষ লিখিতে এসেছিল। সিএফসি হচ্ছে যে ক্লোরোফ্লোরোকার্বন এর সংক্ষিপ্ত রূপ। এর বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন। এর বাণিজ্যিক নাম কি? ফ্রেয়ন। হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিএফসি। সিএফসি গ্যাসটা কিন্তু ফ্রিজে থাকে আমরা জানি। আর সিএফসি গ্যাসের কারণে কি হয়? সিএফসি গ্যাসের কারণ হচ্ছে যে আমাদের ত্বকের ক্যান্সার হতে পারে এবং কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয় সিএফসি গ্যাসের কারণে। যে অগ্নি নির্বাপক সিলিন্ডারে কি থাকে? অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড থাকে অগ্নি নির্বাপক সিলিন্ডারে। বিদ্যুতের চমকানি কতক্ষণ স্থায়ী হয়? এটা 15তম বিশেষ লিখিত এসেছিল। বিদ্যুতের চমকানি, এখানে আমাদের বানানটা একটু ভুল হয়ে গেছে, আপনারা বুঝে নেবেন। বিদ্যুতের চমকানি কতক্ষণ স্থায়ী হয়? 6 সেকেন্ড। এটা বিদ্যুতের চমকানি স্থায়ী হয় 6 সেকেন্ড। ভেজা হাতে বৈদ্যুতিক দুর্ঘটনা বেশি ঘটে কেন? ভিজা হাতে, অর্থাৎ আমার হাত ভিজা থাকলে বৈদ্যুতিক দুর্ঘটনা কেন বেশি ঘটে? এটা 15তম বিশেষ লিখিতে এসেছিল। এটা হচ্ছে ভেজা অবস্থায় মানুষের দেহের রোদ কম থাকে, তাই বৈদ্যুতিক দুর্ঘটনা বেশি ঘটে। ভেজা অবস্থায় মানুষের দেহের রোদ কম থাকে। রঙিন টেলিভিশনে মৌলিক কয়টি রং ব্যবহৃত হয়? 15তম BCS এ এসেছিল এটা। রঙিন টেলিভিশনে কয়টি মৌলিক রং ব্যবহৃত হয়? 3টি। কারণ মৌলিক রং আমরা জানি 3টি, সেটা হচ্ছে যে নীল, লাল, নীল ও সবুজ। এই 3টা মৌলিক রং ব্যবহৃত হয়, লাল, নীল, সবুজ, লাল, নীল, সবুজ। প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয় কেন? 17তম BC লিখিতে এসেছিল। প্রেসার কুকারে তরলের স্ফুটনাঙ্ক বেশি বলে। তরলের স্ফুটনাঙ্ক মানে যে পানিটার স্ফুটনাঙ্ক বেশি হয় প্রেসার কুকারে, এই জন্য তাড়াতাড়ি রান্না হয়। প্লেট টেকনোলজি কি? এটা 17তম BC লিখিতে এসেছিল। প্লেট টেকনোলজি হচ্ছে পূর্বের সবকটি মহাদেশ একত্রে একই ভূখণ্ডে ছিল, একে প্লেট টেকনোলজি বলে। পূর্বের সবকটি মহাদেশ একই ভূখণ্ডে ছিল, একে প্লেট টেকনোলজি বলে। মরিচা কি? এটা 17তম BC লিখিতে এসেছিল। মরিচা হচ্ছে যে আয়রন ও অক্সিজেনের মিশ্রণ, অর্থাৎ আয়রন অক্সাইড। আয়রন এবং অক্সিজেনের মিশ্রণে মরিচা হয়, এটা আয়রন অক্সাইড। ভাইরাস কি? 17তম BC লিখিত এসেছিল। ভাইরাস হচ্ছে জীব ও জড় ও জীবের উভয়ের বৈশিষ্ট্যে গঠিত অকোষী ক্ষুদ্রজীব। অকোষী ক্ষুদ্রজীব হচ্ছে যে ভাইরাস। তাহলে জড় ও জীবের উভয়ের বৈশিষ্ট্যে গঠিত অকোষী ক্ষুদ্র জীব। বস্তুর আপেক্ষিক ভরকে আবিষ্কার করেন? 17তম BC লিখিত এসেছিল। বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন? হচ্ছে বিজ্ঞানী আর্কিমিডিস। আর্কিমিডিস বস্তুর আপেক্ষিক ভর আবিষ্কার করেন। সাগরের পানি মিঠা পানি থেকে ভারী কেন? সাগরের পানি মিঠা পানি থেকে ভারী কেন? আমরা জানি সাগরের পানি লবণাক্ত, মিঠা পানি থেকে কেন ভারী? কারণ হচ্ছে যে সাগরের পানিতে খনিজ পদার্থ বা লবণ বিদ্যমান, তাই বেশি ভারী। সাগরের পানিতে খনিজ পদার্থ ও লবণ বিদ্যমান, তাই বেশি ভারী। সবচেয়ে হালকা মৌল কি? এটা 17তম BC লিখিত এসেছিল। সবচেয়ে হালকা মৌল হচ্ছে যে হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল। পুরু কাচের গ্লাসে গরম চা ঢাললে গ্লাসটি ফেটে যায় কেন? পুরু কাচের গ্লাসে গরম চা ঢাললে গ্লাসটি ফেটে যায় কেন? অনেক সময় আমরা দেখি, কারণ হচ্ছে কাচের অসম প্রসারণের জন্য গ্লাসটি ফেটে যায়। কাচের অসম প্রসারণের জন্য গ্লাসটি ফেটে যায়। খাবার লবণের রাসায়নিক উপাদানগুলো কি? এটা 17তম BC লিখিত এসেছিল। খাবার লবণের রাসায়নিক উপাদানগুলো কি? হচ্ছে যে সোডিয়াম ও ক্লোরিন। সোডিয়াম ও ক্লোরিন হচ্ছে খাবার লবণের রাসায়নিক উপাদান।
পরবর্তী কোশ্চেনটা 17তম বিসিএস লিখিততে এসেছিল, সর্বশেষ হিমযুগ কত বছর আগে ঘটেছিল? হিমযুগটা সর্বশেষ কত বছর আগে ঘটেছিল? 10,000 বছর আগে, প্রায় 10,000 বছর আগে হিমযুগ ঘটেছিল। বাংলাদেশের উচ্চতম শীতলতম স্থানগুলো কি? এটা 17তম বিসিএস লিখিততে এসেছিল। বাংলাদেশের উচ্চতম স্থান হচ্ছে নাটোরের লালপুর, আর শীতলতম স্থান হচ্ছে যে শ্রীমঙ্গলের লালখান। শ্রীমঙ্গলের লালখান হচ্ছে সবচেয়ে শীতল স্থান। দুইটাই লাল দিয়ে একটা হচ্ছে লালপুর, একটা হচ্ছে লালখান। লালখান হচ্ছে যে সবচেয়ে শীতল স্থান, লালপুর হচ্ছে সবচেয়ে উষ্ণতম স্থান। বায়োগ্যাস কি? এটা 17তম বিসিএস লিখিততে এসেছিল। প্রশ্নটা আমাদের আগে এসেছিল 15তম বিসিএস এ। সে হচ্ছে যে প্রাণীর মলমূত্র পচনশীল আবর্জনা দিয়ে ফার্মান্টেশন প্রক্রিয়ায় যে গ্যাস তৈরি হয়ে থাকে বায়োগ্যাস বলে। পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে 17তম বিসিএস লিখিততে এসেছিল, ক্যামেলিয়ন কি? ক্যামেলিয়নটা কি? ক্যামেলিয়ন হচ্ছে টিকটিকি জাতীয় সরীসৃপ প্রজাতির সাধারণ নাম হলো ক্যামিলিয়ন। টিকটিকি জাতীয় সরীসৃপ প্রজাতির সাধারণ নাম হলো ক্যামিলিয়ন। গাছের বয়স কিভাবে নির্ণয় করা যায়? এটা 18তম বিসিএস লিখিততে এসেছিল। গাছের বয়স নির্ণয় করা যায় গাছের গায়ের বর্ষ বলয়ের সাহায্যে। গাছের গায়ের বর্ষ বলয়ের সাহায্যে। পৃথিবীর উপরের ওজোন স্তর কিভাবে তৈরি হয়? পৃথিবীর উপরের ওজোন স্তর তৈরি হয় অক্সিজেনের 3টি পরমাণু দিয়ে ওজোন স্তর তৈরি হয়। অক্সিজেনের 3টি পরমাণু দিয়ে ওজোন স্তর তৈরি হয়। আলু শিকড় না কাণ্ড? আলুটা শিকড় না কাণ্ড, এটা 18তম বিসিএস লিখিততে এসেছিল। আলু হচ্ছে যে একটি রূপান্তরিত খণ্ড। আলু একটা রূপান্তরিত খণ্ড। চন্দ্রপৃষ্ঠের ওজন ও পৃথিবীর পৃষ্ঠের ওজনের পার্থক্য কি? এটা আমাদের 11তম বিসিএস লিখিততে এসেছিল, 18তম বিসিএস এও এসেছে। চন্দ্রপৃষ্ঠের ওজন ও পৃথিবীর ওজনের 6/1 চন্দ্রপৃষ্ঠের ওজন পৃথিবীর ওজনের 6/1 টিস্যু কালচার কি? এটা 18তম বিসিএস লিখিততে এসেছিল। টিস্যু কালচার হচ্ছে যে কৃত্রিম উপায়ে পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানোকে টিস্যু কালচার বলে। কৃত্রিম উপায়ে পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানোকে টিস্যু কালচার বলে। বাইনারি ও দশমিক গণনা পদ্ধতির মধ্যে তফাৎ কি? 18তম বিসিএস লিখিততে এসেছিল। বাইনারি ও দশমিক গণনা পদ্ধতির মধ্যে তফাৎ কি? বাইনারি গণনা সংখ্যা দুটি সংখ্যা, হচ্ছে 0 এবং 1। কম্পিউটার কিন্তু বাইনারি সংখ্যা বুঝে, 0 এবং 1 ছাড়া কম্পিউটার কিছু বুঝে না। আর দশমিক গণনা 10টি সংখ্যা ব্যবহৃত হয়। পার্থক্য দুটি কি? দশমিক গণনা 10 সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা, আর বাইনারি গণনা সংখ্যা হচ্ছে দুইটা, 0 এবং 1। রাডারের পূর্ণরূপ কি? রাডারের পূর্ণরূপ আমরা জানি যে ইলেকট্রনিক্স চক্ষু, সেটা কি? ইলেকট্রনিক চক্ষু হচ্ছে রাডার, আমরা পড়েছিলাম। এবং ইলেকট্রনিক মস্তিষ্ক সেটা হচ্ছে কম্পিউটার। তাহলে রাডার যে ইলেকট্রনিক চক্ষু যেটা রাডার, এটার পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড র্যাঙ্গিং। এটি কোনো কিছুর উপস্থিতি, দূরত্ব ও দিক নির্ণয় করে, এই জন্য এটাকে ইলেকট্রনিক চক্ষু বলা হয়। একটি সাইক্লোনের কেন্দ্রের চাপ বাইরের তুলনায় কম না বেশি? 18তম বিসিএস লিখিততে এসেছিল। একটি সাইক্লোনের কেন্দ্রের চাপ বাইরের তুলনায় কম নাকি বেশি? সাইক্লোনের কেন্দ্রের চাপ বাইরের তুলনায় কেন্দ্রের চাপ বাইরের চাপের তুলনায় কম। অপটিক্যাল ফাইবার কি? এটা 18তম বিসিএস লিখিততে এসেছিল। অপটিক্যাল ফাইবার হচ্ছে যে খুব সরু ও নমনীয় স্বচ্ছ কাচতন্তু। খুব সরু ও নমনীয় স্বচ্ছ কাচতন্তু। লেজার কি? এটা 18তম বিসিএস লিখিততে এসেছিল। একটু আগে আমরা লেজার সম্পর্কে পড়েছিলাম। লেজারটা কি? লেজারের পূর্ণরূপ হলো যে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেশন ইমিশন অফ রেডিয়েশন। অর্থাৎ এটি হলো একক রঙের ও তীব্র শক্তিসম্পন্ন একগুচ্ছ আলো। তো লেজারটা কি? লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেশন ইমিশন অফ রেডিয়েশন। এটি হলো একক রঙের ও তীব্র শক্তিসম্পন্ন একগুচ্ছ আলো।
পরবর্তী যে কোশ্চেনটা সেটা 20তম বিসিএস লিখিততে এসেছিল, ভোরের সূর্য লাল দেখা যায় কেন? ভোরের সূর্যটা কেন লাল দেখা যায়? ভোরের সূর্য লাল দেখা যায় কারণ হচ্ছে ভোরের সময় সূর্য দিগন্ত রেখার উপর খুব কাছাকাছি থাকে। ভোরের সময় সূর্য দিগন্ত রেখার খুব কাছাকাছি থেকে এ সময় সূর্যের আলো পৃথিবীর পুরো বায়ুস্তর ভেদ করে আসতে পারে না। দিগন্ত রেখার কাছাকাছি থাকার কারণে এটা পৃথিবীর পুরো বায়ুস্তর ভেদ করে আসতে পারে না, যেটা লাল দেখায়। ইসিজি এর পূর্ণরূপ কি? ইসিজি পূর্ণরূপটা 20তম বিসিএস লিখিতে এসেছিল। ইসিজি এর পূর্ণরূপ হচ্ছে যে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। ইলেকট্রোকার্ডিওগ্রাফি হচ্ছে যে ইসিজি এর পূর্ণরূপ, ইলেকট্রোকার্ডিওগ্রাফি। পরবর্তী যে কোশ্চেনটা সেটা 20তম বিসিএস লিখিতে এসেছিল, গর্জনশীল চল্লিশা কি? গর্জনশীল চল্লিশা কি? গর্জনশীল চল্লিশ হচ্ছে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমা বায়ুর গতিবেগ 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে সর্বাপেক্ষা এবং ঝড়-ঝঞ্ঝা লেগে থাকে, তাই এই অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে। অর্থাৎ দক্ষিণ ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমা বায়ুর গতিবেগ 40 থেকে 47 দক্ষিণ অক্ষাংশের সর্বাপেক্ষায় বেশি এবং ঝড়-ঝঞ্ঝা লেগে থাকে, তাই এই অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে। পরের কোশ্চেনটা লেজার কি? সেটা আমাদের 18তম এসেছিল, এখন 20তম বিসিএস এসেছে। সেটা হচ্ছে যে লেজারের পূর্ণরূপ হচ্ছে যে লাইট এমপ্লিফিকেশন বাই স্টিমুলেশন ইমিশন অফ রেডিয়েশন। এটি হলো একক রঙের এবং তীব্র শক্তি সম্পন্ন একগুচ্ছ আলো। লাইট অ্যাম্প্লিফিকেশন বা স্টিমুলেশন ইমিশন অফ রেডিয়েশন, এটি হলো একক রঙের ও তীব্র শক্তি সম্পন্ন একগুচ্ছ আলো। পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে কম্পিউটারের ভাইরাস কি? এটা 20তম বিসিএস লিখিততে এসেছিল। কম্পিউটারের ভাইরাস হচ্ছে এক ধরনের প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস এক ধরনের প্রোগ্রাম। অপটিক্যাল ফাইবার কি? 20তম বিসিএস লিখিততে এসেছিল, এটা আমাদের আগেও এসেছে। অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু ও নমনীয় স্বচ্ছ কাচতন্তু। খুব সরু ও নমনীয় স্বচ্ছ কাচতন্তু। পরের কোশ্চেনটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে? সেটা আমাদের আগে এসেছিল, 20তম বিসিএস লিখিতে এসেছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে জীবের উদ্ভাবন প্রযুক্তিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জীবের উদ্ভাবন প্রযুক্তিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। আজকের টিউটোরিয়ালের সর্বশেষ যে কোশ্চেনটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ও ভাইরাসের মধ্যে পার্থক্য কি? সেটাও আমরা একটু আগে দেখেছি। ব্যাকটেরিয়া ও ভাইরাসের মধ্যে পার্থক্য কি? এটা 20তম বিসিএস লিখিত এসেছিল। ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে পার্থক্য হচ্ছে যে ভাইরাস অকোষীয়, যাদের চলন ক্ষমতা নেই, আর ব্যাকটেরিয়া কোষীয়, যার চলন ক্ষমতা আছে। তাহলে ভাইরাসটা কি? অকোষীয়, যার চলন ক্ষমতা নেই, আর ব্যাকটেরিয়া কোষীয়, যার চলন ক্ষমতা আছে। তাহলে আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা পুরোটা সময় ধরে আমাদের সাথে ছিলেন এবং এই যে আজকে 109টা আমরা বিজ্ঞানের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, যেগুলো বিভিন্ন বিসিএস পরীক্ষা এসেছিল। আশা করি এই কোশ্চেনগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমরা যদি অংশগ্রহণ করতে চাই তাহলে আমাদের বিজ্ঞান নিয়ে আশা করি কোনো ঝামেলা হবে না। এখান থেকে আমাদের মিনিমাম 5 থেকে 6টা কোশ্চেন অবশ্যই আসবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।